আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ই অকশন পোর্টালের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগে আমি দুটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইউজার আইডি তৈরি করতে হয় এবং একটি টেন্ডার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আজকে দরপত্র মূল্যায়ন কমিটি কিভাবে গঠন করতে হয় এবং মূল্যায়নের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। মূলত আমি এই চ্যানেলে কবিতা আবৃত্তি করে থাকি। আমার আবৃত্তি করা একটা প্যাশন ধরতে পারেন। তারপরও যেহেতু আমার পেশাগত দায়িত্বের অংশ হিসাবে ইজিপি ই অকশন ইত্যাদি কাজগুলো আমাকে করতে হয়, সেজন্য আমি যে কাজগুলি করি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা এটা থেকে উপকার পান। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। তো আমরা আজকের মূল আলোচনা শুরু করছি। ই অকশন পোর্টালে কাজ করার জন্য আমাকে প্রথমেই গুগলে লগ ইন করতে হবে। ই অকশন.rebpbs.com। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, eauction.rebpbs.com কেন হলো? REBPBS মানে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি। এর ই অকশনের ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়ালি তাদের সফটওয়্যার নিতে হয়, আলাদাভাবে সফটওয়্যার নিতে হয়, যার জন্য এটা যেমন ইজিপির মতো কেন্দ্রীয় কোনো সার্ভার নেই। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার নিজস্ব সার্ভার এবং নিজস্ব পোর্টাল থেকে এই কাজগুলি করতে হয়। এই জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আপনারা জানেন, ইজিপি সিস্টেম, প্রকিউরমেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রেই দীর্ঘদিন যাবতেই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা, বিশেষ করে প্রজেক্ট বাস্তবায়নে বাংলাদেশের অন্যান্য সকল প্রতিষ্ঠানের তুলনায় শীর্ষে অবস্থান করে শতভাগ প্রজেক্ট বাস্তবায়নের একাধিক রেকর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আছে। তারই ধারাবাহিকতায় ইজিপি এবং ই অকশন ইত্যাদি ই সিস্টেমগুলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড সবসময় উৎসাহিত করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা ই অকশন কার্যক্রম শুরু করেছি। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ আপনারা জানেন যে এই নিলাম সংক্রান্ত কেনা বেচায় নানা ধরনের সমস্যা তৈরি হয়। অনেক সময় টেন্ডাররা স্বাধীনভাবে দরপত্র দাখিল করতে পারে না, নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই জন্য ই অকশন সিস্টেমটা চালু করা হয়েছে। এতে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা আর থাকবে না ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি মূল কাজ। eauction.rebpbs.com, এখানে আমি লগ ইন করলাম। তবে প্রথমেই অ্যাডমিন আইডিতে লগ ইন করব। অ্যাডমিন আইডিতে লগ ইন করার পর দেখেন, আমরা যদি নিলাম সংক্রান্ত এই ট্যাবটিতে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তারপর আমরা ড্যাশবোর্ডে গেলে ওই আমাদের অনগোয়িং নিলামগুলি পেন্ডিং আছে বা অনলাইনে আছে, সেই নিলামগুলি আমরা দেখতে পাবো ড্যাশবোর্ডে। এখন আমার মূল কাজটা হলো নিলাম কমিটি গঠন করা। নিলাম কমিটি গঠন করতে হলে আমাকে যে এখানে নিলাম কমিটি তৈরি করুন, এই জায়গায় যেতে হবে। এই জায়গায় দিয়ে আমার এখানে নিলামের নামটা দিয়ে সার্চ দিলে ওই নিলামটা চলে আসবে। এটা নামটা দেওয়ার জন্য আমি একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলাম, কারণ ওই নামটা লেখার জন্য টাইপিং ঝামেলার কারণে আমি কপি করে নিয়ে যাব এখানে।
সেটা কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, দেখেন নিলাম চলে আসছে। এই নিলামের চেয়ারপারসন নির্বাচন করা হয়নি, আমি চেয়ারপারসন নির্বাচন করব এখন। এখান থেকে আমি এই কমিটির চেয়ারপারসন কে হবেন কে নির্বাচন করে নেব। এটা প্রত্যেকটা সংস্থারই নিজস্ব কিছু বিধিবিধান থাকে, নিয়ম কানুন থাকে। সেই অনুযায়ী আমাদের এই সংস্থার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সেই নিয়মে যাদেরকে মনোনয়ন দেওয়া আছে কমিটির সদস্য হিসেবে, আমরা তাদেরকে কমিটির সদস্য এবং চেয়ারপারসন হিসেবে এখানে সিলেক্ট করব। আমি চেয়ারপারসন সিলেক্ট করে এটা দাখিল করলাম। পরে নিলাম কমিটি তৈরি হয়নি, এখন আমি 2 জন সদস্য সিলেক্ট করব। আমি 2 জন সদস্য সিলেক্ট করলাম এবং চেয়ারপারসন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা সেভ করে দেব। এখানে কমিটির অ্যাক্টিভিটিস, কমিটি কি করবে? ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। আমরা এটা সেভ করে দেব। নিলাম কমিটি, এটার কমিটি গঠন হয়ে গেল। কমিটি গঠন করার পরে এই কমিটিটা আবার অ্যাপ্রুভ করবে কে? নিলাম ওনার যিনি আছেন তিনি আবার সেটাকে। এখন আমাদের নিলাম ওনারের আইডিতে লগ ইন করতে হবে এবং নিলাম ওনারকে বলতে হবে এটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আমি এখন নিলাম ওনারের আইডিতে লগ ইন করছি ওনার পারমিশন নিয়ে। এটা আমি এই কমিটিটাকে অ্যাপ্রুভ করব। এইখানে দেখেন আপনারা নিচে বলা আছে অ্যাপ্রুভ করুন, এখানে ক্লিক করলে কমিটিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আসলে এটা ইজিবির মতো এত জটিল না, ইজিবির চেয়ে অনেক সহজ একটা সিস্টেম। নিলাম কমিটি অ্যাপ্রুভ হলো। নিলাম ওনার যিনি তিনি এই কমিটিটাকে অ্যাপ্রুভ করলেন। এখন আমরা এই নিলামটাকে মূল্যায়ন করব। নিলামটাকে মূল্যায়ন করার জন্য মূল্যায়ন কমিটির একজন সদস্য আইডিতে আমাকে লগ ইন করতে হবে। তো আমি এখন মূল্যায়ন কমিটির একজন সদস্যের আইডিতে লগ ইন করব। আমি আছি একজন নিলাম মূল্যায়ন কমিটির একজন সদস্য হিসাবে। এখন মূল্যায়ন কমিটির একজন সদস্য হিসাবে আমি নিলামটাকে মূল্যায়ন করব। নিলাম মূল্যায়ন করার জন্য আমি ওইটার মূল্যায়নে ক্লিক করলাম। মূল্যায়নে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 5টি প্রতিষ্ঠান এই নিলামে অংশগ্রহণ করেছে এবং নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দর থেকে সর্বনিম্ন দর ধারাবাহিকভাবে এখানে সাজানো আছে। এই মূল্যটা ধারাবাহিক উপর থেকে নিচে, অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দর সেই হিসেবে সাজানো আছে। এখন আমরা দেখব যে তাদের কাগজপত্রগুলি ইত্যাদি ভেরিফিকেশন করে দেখবে। এখানে 2টা ভেরিফিকেশন আছে, একটা ডকুমেন্ট ভেরিফিকেশন আর একটা ফিনান্সিয়াল ভেরিফিকেশন। ফিনান্সিয়াল ভেরিফিকেশনে যদি আমরা যাই, দেখেন ফিনান্সিয়াল ভেরিফিকেশনের 2টা পার্ট আছে। একটা হলো ফি, অর্থাৎ যে এই দরপত্র শিডিউল ক্রয়ের যে মূল্য সেটা পরিশোধ করেছে কি না। আরেকটা হলো জামানত, অর্থাৎ এই দরপত্রের জন্য যে জামানত, যে পরিমাণ জামানত জমা দেওয়ার কথা সেটা জমা দিয়েছে কি না, এটা আমরা এখানে দেখতে পারবো। আসলে এই টাকাটা জমা দিয়ে, এটা যেহেতু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জমা দিতে হয়, এটা জমা দিলে পরেই এইখানে এই ডাটাটা আসবে। জমা না দিলে সে টেন্ডার সাবমিট করলেও এইখানে এটা রিসিভ দেখাবে না, স্ট্যাটাসটা দেখাবে পেন্ডিং। আর শিডিউলেই তো ক্রয় করতে পারবো না যদি সেটা জমা না দেয়। এখন আমরা এটা মিলিয়ে দেখব যে এই টাকার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। আমরা শিডিউলের মূল্য কত রেখে চেয়েছিলাম আর হয়েছে এই জামানত কত আমরা চেয়েছিলাম। দেখেন আচ্ছা, এখানে ক্লিক করলে এই রিসিপ্ট রসিদটাও এখানে শো করবে।
দেখতে পাচ্ছেন এই 500 টাকার রসিদ এখানে আপলোড হয়ে আছে। জামানতের টাকাটাও এটা রসিদ এখানে শো করবে। দেখেন 2000 টাকা শেষে জামানত জমা দিয়েছে, 20,000 টাকা এটাও এখানে শো করেছে। এটা যদি ব্যাংকিং চ্যানেলে দিতে হয় ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে, এটা নগদ ক্যাশ না, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, এটা কোনো কিছুই আমাদের কাছে আসছে না, সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই জমা দিতে হচ্ছে। এইটা যদি জমা না হতো তাহলে এখানে পেন্ডিং দেখাতো। একদিকে এখানে যেরকম পেন্ডিং দেখাতো, অন্যদিকে অন্যদিকে এই জায়গাও এখানে আপনার টিক চিহ্ন থাকতো না। এখানে যেরকম টিক চিহ্ন আছে এটা ওইখানে আর এই টিক চিহ্নটা থাকতো না। আচ্ছা, আমি ফিনান্সিয়াল ভেরিফিকেশন করে দেখলাম যে তার জামানতের পরিমাণ ঠিক আছে কিনা। এটা আমি কিভাবে বুঝবো? আমরা জামানত চেয়েছিলাম তার উদ্বৃত্ত মূল্যের 10%। সে যে টাকার জামানত জমা দিয়েছে সেটাই উদ্বৃত্ত মূল্যের 10% এর মধ্যে আছে কিনা। দেখলাম যে না, উদ্বৃত্ত মূল্যের 10% বেশি আছে, তার মানে এই জামানতের ফিনান্সিয়াল ভেরিফিকেশনটা ওকে। এখানে কম টাকাও সে দিতে পারতো, কিন্তু তখন এটা নন রেসপন্সিভ হইতো। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, যে ডকুমেন্ট ভেরিফিকেশন আমরা করব। আমরা যখন ডকুমেন্ট যাচাই করব তখন একটা কথা মনে রাখতে হবে, দরপত্র প্রস্তুতের সময় দরপত্র শিডিউলে আমরা যে ডকুমেন্টগুলি চেয়ে থাকি, বিশেষ করে ই অকশন পোর্টালে যেভাবে ম্যাপিং করা আছে, সেটা হলো যদি কেউ ব্যক্তি হিসাবে দরপত্র দাখিল করতে চায় সেটাও করতে পারবে, কেউ প্রতিষ্ঠান হিসাবেও দরপত্র দাখিল করতে পারবে। ব্যক্তি হিসাবে দরপত্র দাখিল করতে হলে তাকে ম্যান্ডেটরি 4টা ডকুমেন্ট সাবমিট করতে হবে। ম্যান্ডেটরি 4টা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই 4টা ডকুমেন্ট হলো কর্তৃপক্ষের স্বাক্ষর, অর্থাৎ নিলাম দরপত্রে যিনি অংশগ্রহণ করবেন সেই টেন্ডারার, সেই কর্তৃপক্ষের স্বাক্ষর, যে স্বাক্ষরে উনি মাল গ্রহণ করবেন এবং পরবর্তীতে কোনো ডিলিংস করবেন। তারপরে ওই ব্যক্তির টিআইএন এর কপি সাবমিট করতে হবে, তার জাতীয় পরিচয়পত্রের কপি সাবমিট করতে হবে, এবং তার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ব্যাংকের প্রত্যয়নপত্র অথবা লিকুইড অ্যাসেটের সপক্ষে ডকুমেন্ট আপলোড করতে হবে। ব্যাংকের যে ডকুমেন্টটা আপলোড করবে সেই টাকার ভ্যালুটা কত হবে? সেই টাকার ভ্যালুটা হবে, আমরা যখন নিলাম দরপত্র প্রস্তুত করি সেইখানে প্রাক্কলিত মূল্যের 50 থেকে 100%-এর মধ্যে, প্রাক্কলিত মূল্যের 50 থেকে 100%-এর মধ্যে একটা অ্যামাউন্ট, একটা পার্সেন্টেজের অ্যামাউন্ট ফিক্সড করা থাকে। সেই অ্যামাউন্টের সমপরিমাণ বা ন্যূনতম সেই অ্যামাউন্ট পরিমাণ টাকা তার ব্যাংকে রাখতে হবে। এই হলো ব্যক্তি হিসেবে যখন দরপত্র দাখিল করবে তার ডকুমেন্ট। আর যখন প্রতিষ্ঠান হিসেবে দরপত্র দাখিল করবে তখন এই 4টা ডকুমেন্টের সাথে আর 2টা ডকুমেন্ট অতিরিক্ত লাগবে। একটা হলো 13 ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন বা বিন কপি, আরেকটা হলো ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স। আমরা যে পত্রটা মূল্যায়ন করতে চাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রতিষ্ঠান হিসেবেই দর দাখিল করেছেন, কারণ 13 ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারও উনি সাবমিট করেছেন। এখন আমরা এখানে ক্লিক করলেই, অর্থাৎ এই বডিটাকে যে কোনো জায়গায় ক্লিক করলেই এখানে শো করবে। আমরা দেখব যে 13 ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটা এই প্রতিষ্ঠানের কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটার নাম ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমি এখানে 2টা অপশনই আছে, অ্যাকসেপ্ট এবং রিজেক্ট। আমি এটা ঠিক থাকলে অ্যাকসেপ্ট করব, আর যদি ঠিক না থাকে, সঠিক না থাকে, তাহলে রিজেক্ট করবো। যেহেতু আমি সঠিক পেয়েছি তাহলে এটিকে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর কর্তৃপক্ষের স্বাক্ষর।
হ্যাঁ, কর্তৃপক্ষের স্বাক্ষর এটা ঠিক আছে কিনা এটা আমার ভেরিফিকেশন করার কোনো সুযোগ নাই, কিন্তু আমি পরবর্তীতে যত ড্রিলিংস করব তার সাথে সব এই স্বাক্ষরের মাধ্যমেই করব, এই স্বাক্ষরটা সাথে মিলিয়ে নিব। এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা দেখব যে ওই প্রতিষ্ঠানের নাম এখানে কোথাও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ওই প্রতিষ্ঠানে আছে, তার অ্যাড্রেস অঙ্কুর ট্রেডিং কর্পোরেশন। এটা আমরা সঠিক পেয়েছি, তাই এটা অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সটা আমরা দেখে নেব যে প্রতিষ্ঠানের নামে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। তারপর ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট লেটারের স্ক্যান কপি। ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট লেটারের স্ক্যান কপি, এটা আমরা দেখব। এখানে আমরা যখন দরপত্র প্রিপেয়ার করি তখন দরপত্র শিডিউলের 14 নম্বর ক্রমিকে, দরপত্র দলিলের 14 নম্বর ক্রমিকে বলা আছে ব্যাংক সলভেন্সি নির্ধারক। এখানে একটা টাকার অ্যামাউন্ট উল্লেখ করে দেওয়া আছে, সেটা হলো প্রাক্কলিত মূল্যের, প্রাক্কলিত নিলাম মূল্যের 50 থেকে 100%-এর মধ্যে, 50 থেকে 100%-এর মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের অ্যামাউন্ট উল্লেখ করা আছে, যার ন্যূনতম যে পরিমাণ টাকা তার ব্যাংকে থাকতে হবে। আমরা এটা দেখব যে ন্যূনতম এই পরিমাণ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা। ব্যাংক এরকম কোনো স্টেটমেন্ট বা এরকম কোনো ক্রেডিট লেটার অথবা ব্যাংক সলভেন্সি এটা দিয়ে প্রত্যয়নপত্র এগুলি দিয়েছেন কিনা। তো এই ব্যাংক স্টেটমেন্ট ভেরিফিকেশন করে আমি দেখলাম এখানে আমরা যে পরিমাণ টাকা চেয়েছিলাম, অর্থাৎ এই টেন্ডারের জন্য আমি মিনিমাম 1,03,000 টাকার ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট লেটারের স্ক্যান কপি দাখিল করতে বলা হয়েছিল। উনি যে ব্যাংকের একটা প্রত্যয়নপত্র দাখিল করেছেন, এখানে সুনির্দিষ্ট কোনো টাকার অ্যামাউন্ট বলা নেই, শুধু উনি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা হোল্ড করেন সেই কথাটাই বলা আছে। এই জন্য সঙ্গত কারণেই আমার যেহেতু নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এটা কমপ্লাই করে নাই, সেই জন্য এটা আমি রিজেক্ট করে দেব। এখানে দরপত্র মূল্যায়নকারীর মন্তব্যটা লিখবেন। আমি এখানে কি মন্তব্য লিখতে পারি? আমি লিখতে পারি যে দাখিলগত সকল ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক ক্রেডিট লেটারে দরপত্র শিডিউল অনুযায়ী টাকার অ্যামাউন্ট উল্লেখ না থাকায় দরপত্রটি গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। লিখে দিয়েছি ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট লেটারে দরপত্র শিডিউল মোতাবেক ব্যাংক সলভেন্সি নির্ধারক টাকার পরিমাণ উল্লেখ না থাকায় দরপত্রটি গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। আমাদের যে ম্যান্ডেটরি 6টা ডকুমেন্টস দাখিল করার কথা ছিল, তার মধ্যে একটা ডকুমেন্টস উনি সঠিকভাবে দাখিল করেনি। এভাবে আমাকে সবগুলো দরপত্র মূল্যায়ন করতে হবে। আমাকে সবগুলি দরপত্র মূল্যায়ন করতে হবে। তারপর কমিটির অপর সদস্য তিনিও তার মতো করে মূল্যায়ন করবেন। তারপরে যিনি এই কমিটির চেয়ারপারসন, সেই চেয়ারপারসন নিজেও দরপত্রগুলো মূল্যায়ন করে সেটা অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট সেটাকে উনি মূল্যায়ন নির্ধারণ করবেন। হ্যাঁ, এটা করার পরে তারপরে এটা দরপত্র যিনি চেয়ারপারসন উনি মূল্যায়ন করার পরে আপনার কাজ করতে গেলে অটোমেটিকলি আপনাকে সফটওয়্যারে আপনাকে নিয়ে যাবে, আপনি তারপর কোথায় যাবেন
পাঠাইতে হবে, অনুমোদনের জন্য পাঠাইতে হবে। অনুমোদনের জন্য পাঠানোর আগে এটা ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। অ্যাডমিন আইডি থেকে অনুমোদনের ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। এই আর্থিক থ্রেশহোল্ড অনুযায়ী যিনি অনুমোদনকারী কর্তৃপক্ষ হবেন সেই অনুমোদনের এখানে আপনাকে ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। ওয়ার্কফ্লো তৈরি করার পর আমরা অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে যাব অনুমোদনের জন্য। ঠিক আছে, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। দরপত্র মূল্যায়ন কাজ শেষ হওয়ার পরে আমরা কি করব, ওয়ার্কফ্লো তৈরি করব। এই ওয়ার্কফ্লোটা তৈরি করতে হবে অ্যাডমিন আইডি থেকে। অ্যাডমিন আইডি থেকে ওয়ার্কফ্লোটা তৈরি করতে হবে। আমরা এটা দরপত্র মূল্যায়নের জন্য একটা ওয়ার্কফ্লো তৈরি করব। আচ্ছা, ওয়ার্কফ্লো তৈরি করার জন্য আমি বলে দিই, ই অকশন নীতিমালা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ই অকশন নীতিমালা যা আছে সেই নীতিমালা অনুযায়ী যদি কোনো দরপত্র প্রাক্কলিত মূল্যের সর্বোচ্চ 10%-এর নিচে থাকে, প্রাক্কলিত মূল্যের সর্বোচ্চ 10%-এর নিচে থাকে, তাহলে সেই দরপত্রটা অনুমোদনের জন্য সদস্য সমিতি ব্যবস্থাপনার মহোদয়ের নিকট প্রেরণ করতে হবে। আদারওয়াইজ এইটার অনুমোদনকারী অকশন ওনার নিজে। এখানে দেখেন লেখা আছে ডকুমেন্টস মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর অথরাইজড ইউজার ওয়ার্কফ্লো তৈরি করবে। তো আমি অথরাইজড ইউজার হিসেবে এখানে ওয়ার্কফ্লো তৈরি করে দিচ্ছি। ওয়ার্কফ্লো অ্যাপ্রুভার নির্বাচন করতে হবে। অ্যাপ্রুভার কাকে নির্বাচন করব? ওই যে আমাদের ই অকশন নীতিমালায় বলা আছে, যেহেতু এটা আমাদের প্রাক্কলিত মূল্যের চেয়ে অনেক বেশি অ্যাবাভ দর পড়েছে, সেই জন্য আর এটা উপরে পাঠাইতে হবে না। ই অকশন ওনার যিনি আছেন সিনিয়র জেনারেল ম্যানেজার, উনি এটার অনুমোদনকারী কর্তৃপক্ষ। তো আমরা এটা সেভ করে দিলাম। ওয়ার্কফ্লো তৈরি করা হয়েছে। এখন এই ওয়ার্কফ্লোটাকে পর্যবেক্ষণ করুন। দেখেন ওয়ার্কফ্লো পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। ওয়ার্কফ্লো পর্যবেক্ষণের আমরা যখন দেখলাম, তার মানে ওয়ার্কফ্লোটা অ্যাপ্রুভারের কাছে প্রেরণ করতে হবে অনুমোদনের জন্য অ্যাপ্রুভারের কাছে প্রেরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখব? প্লিজ অ্যাপ্রুভ লিখে আমরা অ্যাপ্রুভারের কাছে প্রেরণ করে দিলাম। অ্যাপ্রুভারের কাছে প্রেরণ করার পরে এখন এই অবস্থায় আমাদের অ্যাপ্রুভার যিনি আছেন তাকে বলতে হবে যে এই টেন্ডারটা আপনি অনুমোদন করে দিন। অকশন ওনারের আইডিতে আমাদেরকে আবার যেতে হবে। একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের কাছে কোনো ডেমো সার্ভার নেই, তাই লাইভ সার্ভার থেকে এই কাজটা করতে হচ্ছে, এবং আমি যে কাজ করছি বিভিন্ন আইডি থেকে এটা যথাযথ পারমিশন নিয়ে এবং ওনাদের সম্মুখে আমি কাজটা করছি। আমরা ওয়ার্কফ্লোটাকে অ্যাপ্রুভ করতে হবে। এখন যিনি অ্যাপ্রুভার আছেন তিনি এটাকে অ্যাপ্রুভ দিবেন। উনি অ্যাপ্রুভ দেওয়ার আগে এখানে যে কাগজপত্রগুলি উনি সাবমিট করেছেন, যেসব ডকুমেন্টস চাওয়া হয়েছিল, সেগুলি উনি সব কিছু দেখে নিতে পারবেন। দেখে নিয়ে যথাযথ সব কিছু ঠিকঠাক থাকলে তিনি এটাকে অনুমোদন দিবেন অথবা বাতিল করবেন। ঠিক আছে, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে দেখে নিলাম, এই জন্য আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দিচ্ছি। এই অ্যাপ্রুভ করে দেওয়ার পরে
যে ট্যাবটা আসছে দেখেন বিক্রয়াদেশ দিন। এখন বিক্রয়াদেশ দিতে হবে, সেল অর্ডার দিতে হবে। সেল অর্ডার দেওয়ার জন্য আমাদেরকে কি কি লাগবে আমরা দেখি। এখানে একটা ড্যাশপাস নাম্বার দিতে হবে, একটা স্মারক নম্বর দিতে হবে। আমরা এখানে একটা স্মারক নাম্বার দিব। তারপরে ভ্যাটের শতকরা পরিমাণ, ট্যাক্সের শতকরা পরিমাণ, এইগুলো আমরা লিখে দেব। এখানে দেখেন লেখা আছে সেল অর্ডারে 3 স্টার দিয়ে, 3টা স্টার দিয়ে লেখা আছে সঠিকভাবে স্মারক নম্বর, ভ্যাট, ট্যাক্সের পরিমাণ পর্যবেক্ষণের পর সেলস অর্ডার তৈরি করুন। একবার সেলস অর্ডার তৈরি করার পর স্মারক নম্বর, ভ্যাট, ট্যাক্সের পরিমাণ পরিবর্তন করতে পারবেন না। তাহলে আমাকে এটা খুব সতর্কতার সাথে দিতে হবে। ভ্যাটের পরিমাণ, ট্যাক্সের পরিমাণ, স্মারক নাম্বার, এগুলো খুব সতর্কতার সাথে আমাকে লিখতে হবে। এটা একবার দিলে পরে আর পরিবর্তন করা যাবে না। সেলস অর্ডার তৈরি করব। সেলস অর্ডার তৈরি করার জন্য, সেলস অর্ডার মানে বিক্রয় আদেশ তৈরি করার জন্য আমাকে 3টা ডাটা এখানে দিতে হবে। স্মারক নাম্বার দিতে হবে, ভ্যাটের শতকরা পরিমাণ দিতে হবে এবং ট্যাক্সের শতকরা পরিমাণ দিতে হবে। এখানে দেখেন 3 স্টার দিয়ে একদম সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, সঠিকভাবে স্মারক নম্বর, ভ্যাট, ট্যাক্সের পরিমাণ পর্যবেক্ষণের পর সেলস অর্ডার তৈরি করুন। একবার সেলস অর্ডার তৈরি করার পর স্মারক নম্বর, ভ্যাট, ট্যাক্সের পরিমাণ পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এটা খুব সতর্কতার সাথে দিতে হবে। ভ্যাটের পরিমাণটা কি হবে, এটা প্রতি অর্থ বছরে চেঞ্জ হইতে পারে। এনবিআর কর্তৃক মাঝে মাঝে এটা রিশিডিউল হইতে পারে। এজন্য এটা সর্বশেষ নীতিমালা অনুযায়ী যা আছে সেটা আমাদেরকে দিতে হবে। যেমন 2025-26 অর্থ বছরে যে ব্যাটের যে নীতিমালা আছে সেই অনুযায়ী নিলামের ব্যাট হইল 15%, 15%। একইভাবে নিলাম পণ্যের ট্যাক্স হইল 10%। আমরা এই পার্সেন্টেজটা উল্লেখ করে দিব। এটা যে অর্থ বছর ভেদে কম বেশি হইতে পারে, এটা সরকার নির্ধারণ করবেন। আমরা যখন দিলাম এই ডাটাগুলি এখানে আবার আমরা খেয়াল করতে হবে যে ডাটাগুলি সঠিকভাবে বসানো হয়েছে কিনা। 15% ব্যাট এবং 10% ট্যাক্স, এই স্মারক নাম্বারটা, এটাতে আমরা ব্যাট ট্যাক্স আরোপ করে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এই সেলস অর্ডার তৈরি করুন এই জায়গাটা হয়েছে, এখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে দেখেন এই সেলস অর্ডার তৈরি হয়ে গেছে। বিক্রয়াদেশ দিন, বিক্রয়াদেশ দিন, এখানে আমি ক্লিক করলে বিক্রয়াদেশটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে চলে যাবে। এখন আমি চাইলে এই সেলস অর্ডারটা আবার দেখে নিতে পারি। দেখে এটা আমরা প্রিন্ট করে আমাদের কাছে কপি নথিতে সংরক্ষণ করব। ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং পরবর্তীতে নিলামের কোনো দরপত্র মূল্যায়ন কমিটি গঠন এবং সর্বশেষ সেলস অর্ডার ইস্যু পর্যন্ত আপনাদের হয়তো সমস্যা হবে না। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভবিষ্যতে এই ধরনের যে ভিডিওগুলি আসবে সেটা দেখার জন্য আপনারা নোটিফিকেশন বারটি চালু করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।